চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সাহায্য নিয়েও যদি 273 না হতো, তাহলে পরে তখন মমতা ব্যানার্জির দল নরেন্দ্র মোদীকে সাহায্য করে বিনিময়ে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর পদও চাইতে পারেন কিছুদিনের জন্য। শূন্যের গেরোর থেকে আমরা এবার বেরোতে পারবো। লোকসভায় 3-4টে আসন, বিধানসভার উপনির্বাচনে বড়নগর আসন, ভগবানগোলার আসন আমরা জিতব। ইন্ডিয়া জোটের সবচাইতে শক্তিশালী পার্ট বাংলায় নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের ভেতরে যে অংশটা ছিল সবচাইতে প্রতিক্রিয়াশীল, যে অংশটা ছিল সবচাইতে সমাজবিরোধী, যে অংশটা ছিল সবচাইতে বেশি দুষ্কৃতী, সেই অংশটাই তৃণমূল গঠন করেছে। 1969 সালে যখন ব্যাংক জাতীয়করণ হয়, আমরা ব্যাংক জাতীয়করণকে সমর্থন করেছি পার্লামেন্টের অভ্যন্তরে। আর সেই সময় বড়নগরের রাস্তায় কংগ্রেসের হাতে আমাদের কর্মী খুন হয়েছেন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। নমস্কার, আমি দুর্জয় এবং আপনারা দেখছেন ইনস্ট্যান্ট নেশন নিউজ। আমরা এই মুহূর্তে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে রয়েছি। তার সঙ্গে রাজনৈতিক যে আলোচনা, ভোট পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই তন্ময় ভট্টাচার্য দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন এবং আইএন নিউজে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। নির্বাচন গেল, লোকসভা নির্বাচন 2024, তার সঙ্গে সঙ্গে কয়েকটি আসনে উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনের দিকে যদি আমরা দেখি, তাহলে বড়নগর থেকে প্রার্থী হয়েছিলেন সিপিএমের তরফ থেকে তন্ময় ভট্টাচার্য। প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের শুরুর দিকটায় সাধারণ মানুষ থেকে শুরু করে বামপন্থী নেতারা, এমনকি আপনাদের দলের লোকেরাও এই কথাটা বলছিল যে এবারে অন্তত তাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে এবং তার পূর্ববর্তী যে নির্বাচনগুলো ছিল, আপনার পুরসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন, সেই সময়ে মানুষের আপনাদের দিকে চলে আসার যে প্রবণতা দেখা গিয়েছিল সেটা বজায় থাকবে এবং আপনারা শূন্য থেকে ফিরে আসার যে গল্প, সেই গল্প সাধারণ মানুষকে আবার শোনাতে পারবেন। কিন্তু তেমনটা হয়নি। এর কারণ কি বলে আপনার মনে হয়? কারণ অনেকগুলোই থাকতে পারে। এটা অ্যাকচুয়ালি তো দেশের নির্বাচন ছিল, সুতরাং মানুষের ভাবনাটা দেশকেন্দ্রিক হয়েছে এবং দেশের নির্বাচনের সামনে প্রধান প্রশ্ন ছিল যে মোদি তথা বিজেপির ঔদ্ধত্য, তাদের যে আত্মম্ভরিতা, তাদের যে সংবিধান বদলের প্রবণতা, তাদের যে ধর্মনিরপেক্ষতার আদর্শকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার চেষ্টা, এইটা মানুষ গ্রহণ করবেন না বর্জন করবেন। সুতরাং দেশের ইস্যু, সংবিধান রক্ষার ইস্যু এই নির্বাচনের সামনে প্রধান হয়েছে। এবং আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, বিরোধী দলের পক্ষ থেকে অঘোষিত নেতা রাহুল গান্ধী প্রত্যেকটা নির্বাচনী সভায় সংবিধান হাতে করে বক্তৃতা করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই কেন্দ্রীয় স্লোগান সেটা আবর্তিত হয়েছে ভারতবর্ষকে কেন্দ্র করে, তার ভবিষ্যৎকে কেন্দ্র করে। এবং তাতে একদল মানুষ মোদির পক্ষে থেকেছেন, একদল মানুষ মোদির বিপক্ষে থেকেছেন। যারা মোদির বিপক্ষে থেকেছেন তারা ইন্ডিয়া জোটের পক্ষে থেকেছেন। এবার ইন্ডিয়া জোটের সবচাইতে শক্তিশালী পার্ট বাংলায় নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস। যদিও আমরা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে আসলে কোনো বন্ধুত্বকারী শক্তি না, ইন্ডিয়া জোটকে ভেতর থেকে ভাঙানোর চেষ্টা করা একটা শক্তি। কিন্তু সেটা তো আমাদের বিশ্বাস, বামপন্থীদের বিশ্বাস। ইন্ডিয়া জোটের বাকি শক্তিগুলো তারা তো সেটা বিশ্বাস করেননি। সুতরাং তারা মমতা ব্যানার্জিকে বা তার দলকে ইন্ডিয়া জোটের অংশ বলেই মনে করেছেন এবং যথেষ্ট গুরুত্ব দিয়েছেন।
এবং কার্যত কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে মমতা ব্যানার্জির সমালোচনা করায় অধীর চৌধুরীর বিরুদ্ধে মুখও খুলেছেন। এই সবটা মিলে মোদির পক্ষের ভোট বিজেপিতে গেছে, মোদির বিপক্ষের ভোট তৃণমূল কংগ্রেসে গেছে। তৃতীয় শক্তি হিসেবে আমাদের কথা শেষ বিচারে মানুষ ভাবেননি। প্রথম দিকে মনে হচ্ছিল মানুষ ভাববেন, এবং আমাদের প্রথম দিককার সভাগুলো, সমাবেশগুলো, মিছিলগুলো যেভাবে সংগঠিত হচ্ছিল, স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মানুষ অংশ নিচ্ছিলেন, তাতে আমাদের ভেতরেও একটা আশা তৈরি হয়েছিল যে শূন্যের গেরোর থেকে আমরা এবার বেরোতে পারবো। লোকসভায় 3-4টে আসন, বিধানসভার উপনির্বাচনে বড়নগর আসন, ভগবানগোলার আসন আমরা জিতব, এরকম একটা ভাবনাই আমাদের ভিতরে তৈরি হয়েছিল। কিন্তু কার্যত সেটা ঘটেনি, কারণ কেন্দ্রীয় পয়েন্ট হয়ে গেছেন হচ্ছে সংবিধান, তা রক্ষা অথবা তা বিসর্জন দেওয়া। আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল ইন্ডিয়া জোটের যারা শরিক রয়েছেন তারা বিশ্বাস করেছেন, কিন্তু আপনারা বিশ্বাস করেন অন্য বিষয়। সেটা আপনারা সাধারণ মানুষের কাছেও বলেছেন যে সেটিং তত্ত্ব আপনারা সামনে এনেছিলেন, সেটা মানুষ বিশ্বাস করেনি। এবারে কি আপনারা সেই জায়গা থেকে সরে আসবেন? একদমই প্রশ্ন ওঠে না, কারণ আমরা এটা বিশ্বাস করি এবং এটা প্রমাণিত সত্যও বটে যে মমতা ব্যানার্জি এবং বিজেপি একটা কয়েনের এপিটোপিট। মমতা ব্যানার্জি সাদা খাতায় শিক্ষক বানান, আর নরেন্দ্র মোদী গ্রেস নাম্বার দিয়ে ডাক্তার বানান। প্রমাণিত সত্য। মমতা ব্যানার্জি সারদা কেলেঙ্কারি ঘটান, কেন্দ্রীয় সরকার সড়ক কেলেঙ্কারি ঘটান, দ্বারকা এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটারে 250 কোটি টাকা ব্যয় হয়। মমতা ব্যানার্জি মানুষের সাধারণ পরিবহন ব্যবস্থা, সরকারি পরিবহন ব্যবস্থা, এখন সরকারি বাস আপনি আর দেখতেই পান না, তুলে দেন। আর নরেন্দ্র মোদী রেলের পরিষেবা সেটাকে শিখে তুলে নিয়ে যাওয়ার কাজ করেন, গতকালের দুর্ঘটনাতেও যা প্রমাণিত সত্য। ফলে মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির আসলে কার্যক্রমগত কোনো ফারাক নেই। উনি হিন্দু হিন্দু ভোট করে চিৎকার করেন, আর ইনি মুসলমানদের ফলস মসিহা সাজেন। আসলে মুসলমানদের কোনো উপকারে লাগেন না, কিন্তু মুসলমানদের ভিতর এমন একটা বিজেপি বিরোধী ভীতি তৈরি করেন যাতে মুসলমান ভোট বা সংখ্যালঘু ভোট তার পক্ষে এক হতে পারে, তার জন্য মরিয়া চেষ্টা চালান। ফলে এই যে রাজনীতি করবার ধরন এবং প্রশাসন পরিচালনার ধরন, উনি এখানে সন্দেশখালীকে সার্টিফাই করেন, যোগী আদিত্যনাথ ওখানে হাথরসকে সার্টিফাই করেন। উনি এখানে কামদুনিকে ছোট ঘটনা বলেন, ওখানে অমিত শাহ উন্নাওয়ের ঘটনাকে ছোট ঘটনা বলেন। সুতরাং আপনি যদি খোলা মন দিয়ে, খোলা চোখ দিয়ে রাজনীতিকে দেখেন এবং এই দুটো সরকারের প্রধান নেতাদের কাজকর্ম দেখেন, তাহলে দুটো একরকম পাবেন। এখানে অভিষেক ব্যানার্জি 7 লক্ষের বেশি ভোটে যেতে, ওখানে অমিত শাহ 7 লক্ষের বেশি ভোটে যেতে। আগামী দিনে তার মানে আপনারা এই যে সেটিং তত্ত্ব, সেটা আরও জোরালোভাবে মানুষের কাছে নিয়ে পৌঁছে যাবেন? 100 বার সেটিং তো আছেই। সেটিং যদি না থাকে তাহলে পরে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন, আর মমতা ব্যানার্জির দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ, মমতা ব্যানার্জির দলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ বললেন সারদা থেকে সবচাইতে বেশি লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ বললেন সারদার টাকা কালীঘাটের টালির চালের তলায় আছে। এতে কোনো বিরোধীরা বলেননি, কুণাল ঘোষ বলেছেন। সিবিআই সারদার তদন্ত করতে এসে সেই মমতা ব্যানার্জিকে একবার জেরা পর্যন্ত করল না। সেটিং ছাড়া কি? এটা কোন অবস্থায় সম্ভব? অরবিন্দ কেজরিওয়াল রক্ষা কবচ পেলেন না নির্বাচনের আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পেয়ে গেলেন নির্বাচনের আগে।
যদি সেটিং হয় তাহলে আপনার গিয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদির মধ্যে যদি সেটিং হয় তাহলে মোদি বলবে আমাকে তুমি ওখানে হারাও, মানে এই সেটিং হয়েছে। কারণ এখানে তো যদি আরও 5-10টা সিট বেশি পেত তাহলে তো বিজেপি দেশের ক্ষেত্রে যে সরকার গঠন হচ্ছে সেখানে আরও বেশি শক্তিশালী হতো। ওটা যেমন একদিক থেকে ঠিক, তেমন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সাহায্য নিয়েও যদি 273 না হতো তাহলে পরে তখন মমতা ব্যানার্জির দল নরেন্দ্র মোদীকে সাহায্য করে দিত। আপনি বলছেন যদি এনডিএ জোট থেকে এখনও মানে এই সিচুয়েশন যদি তৈরি হয়, নীতিশ কুমার বেরিয়ে আসছেন, চন্দ্রবাবু নাইডু বেরিয়ে আসছেন, তাহলে 29টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একা সাপোর্ট করবেন, যা তার ম্যাজিক ফিগার ক্রস করে যাবে, মানে 272 ক্রস করে যাবে। হ্যাঁ, বিনিময়ে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর পদও চাইতে পারেন কিছু দিনের জন্য 29টা আসন নিয়ে। হ্যাঁ, কি যায় আসে? মমতা ব্যানার্জির কাছে ক্ষমতা লিপ্সাটাই বড়। 29টা আসন না 32টা আসন না 21টা আসন বড় না। উনি গোটা রাজনীতিটা করেছেনই ক্ষমতা দখলের জন্য। কংগ্রেসের সভাপতি হওয়ার নির্বাচনে লড়েছেন, সভাপতি হতে পারেননি, দল ভেঙেছেন। দল ভেঙেই বিজেপিকে ন্যাচারাল অ্যালাই বলেছেন, বিজেপির সঙ্গে সখ্য করেছেন। সেই সখ্যে লাভ হয়নি দেখে বিজেপি ছেড়ে কংগ্রেসের সঙ্গে সখ্য করেছেন, তাতেও লাভ হয়নি দেখে পরের দিন সেই সখ্য ভেঙে দিয়ে বিজেপির সঙ্গে সখ্য করতে গেছেন। এটাই তো মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস, স্বার্থপরতার ইতিহাস, আপন স্বার্থ চরিতার্থ করার ইতিহাস। কোথায় আপনি যুক্তি খুঁজে পাবেন? 98-এ যে বিজেপির জোট সঙ্গী, 99-এ যে বিজেপির জোট সঙ্গী, 2001-এ সে বিজেপির জোট সঙ্গী না থেকে কংগ্রেসের জোট সঙ্গী হলো কেন? আবার হয়ে যখন হেরে গেল, হেরে যাওয়ার পরেই কংগ্রেসকে ছেড়ে দিয়ে আবার বিজেপির কোলে উঠল কেন? স্বার্থপরতা ছাড়া কি? গোটা মমতা ব্যানার্জির রাজনীতিটাই স্বার্থপরতার রাজনীতি। এখানে আমার দুটো প্রশ্ন আছে। আমি প্রথম প্রশ্ন যদি করি যে আপনারাও তো এক সময় কংগ্রেসের বিরোধিতা করেছেন, এই রাজ্যে কংগ্রেস আপনাদের বিরোধিতা করেছে, তারপরেও আপনারা এখন একসঙ্গে জোট করে সরকার চালাচ্ছেন, মানে সরকার বলছি নির্বাচনে লড়াই করছেন। প্রথমত হচ্ছে আমরা কংগ্রেসের চরম বিরোধিতা করেছি, আবার কংগ্রেসের ভালো কাজের সমর্থন করেছি। 1969 সালে যখন ব্যাংক জাতীয়করণ হয়, আমরা ব্যাংক জাতীয়করণকে সমর্থন করেছি পার্লামেন্টের অভ্যন্তরে। আর সেই সময় বড়নগরের রাস্তায় কংগ্রেসের হাতে আমাদের কর্মী খুন হয়েছেন। ভিভি গিরির রাষ্ট্রপতি নির্বাচন আমরা সমর্থন করেছি ইন্দিরা গান্ধীর প্রার্থীকে। আবার সেই সময় ইন্দিরা গান্ধীকে এশিয়ার সূর্য ইত্যাদি বলে অভিহিত করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করেছি। 71-এর নির্বাচন, 72-এর নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি। সুতরাং আমাদের সমর্থন বিরোধিতা দুটোই হয়েছে ইস্যু ভিত্তিক, কাজ দেখে। যেখানে সে গণতন্ত্র হরণ করেছে সেখানে তার বিরোধিতা করেছি, যেখানে সে ইতিবাচক স্ট্যান্ড নিয়েছে, ব্যাংক জাতীয়করণ, কয়লা খনি জাতীয়করণ, আমরা সমর্থন করেছি। মমতা ব্যানার্জি কোন ইস্যুতে সমর্থন করেছেন আর কোন ইস্যুতে বিরোধিতা করেছেন বলুন? আমরা তো স্পষ্ট করে বলতে পারবো যে, এবং এখন তো আমরা এটা মনেই করি যে কংগ্রেসের ভেতরে যে অংশটা ছিল সবচাইতে প্রতিক্রিয়াশীল, যে অংশটা ছিল সবচাইতে সমাজ বিরোধী, যে অংশটা ছিল সবচাইতে বেশি দুষ্কৃতী, সেই অংশটাই তৃণমূল গঠন করেছে। কতগুলো সমাজ বিরোধী এক হয়ে মনে করেছে যে তাদের একটা দল দরকার, তৃণমূল হচ্ছে সেই দল। আমরা এটা স্পষ্ট করেই মনে করি এবং স্পষ্ট করেই বলি। এই কারণে আপনাদের কংগ্রেসের সঙ্গে জোটে যেতে অসুবিধা নেই? না, কংগ্রেসের সঙ্গে জোটে যেতে অসুবিধা নেই না। রাজনীতিতে সবসময় সেই সময়ের সামনের প্রধান বিপদ কী? আমরা মনে করেছি এই সময়ের সামনে প্রধান বিপদ হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা। যেমন 1977-এর নির্বাচনে আমরা মনে করেছিলাম ভারতবর্ষের সামনে প্রধান বিপদ গণতন্ত্রকে রক্ষা করা। গণতন্ত্রকে রক্ষা করার প্রশ্নে আমরা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ছিলাম, আমরা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ভোট করেছি এবং ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছেন, গণতন্ত্র রক্ষা হয়েছে, জরুরি অবস্থা বাতিল হয়েছে। এটা ছিল সেই সময়ের প্রধান ইস্যু, ডেমোক্রেসি। আজকের প্রধান ইস্যু কি? আজকের প্রধান ইস্যু ভারতবর্ষের সংবিধানের যে মূল 4টে স্তম্ভ, পার্লামেন্টারি সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম, ফেডারালিজম,
অ্যাডমিনিস্ট্রেশনের স্বচ্ছতা, বিচার ব্যবস্থা, মিডিয়ার স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের এই সবকটা সাংবিধানিক স্তম্ভ আজকে বিপর্যস্ত। এই নির্বাচনের প্রেক্ষাপট ছিল হচ্ছে এই স্তম্ভগুলোকে রক্ষা করা, এবং এই স্তম্ভগুলোকে রক্ষা করার ক্ষেত্রে কংগ্রেস নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই এই প্রশ্নে যে কংগ্রেস নিঃসন্দেহে এই স্তম্ভগুলোকে রক্ষা করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকায় ছিল। সেই কারণে আপনারা এই কংগ্রেস 99টা এবং বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু তারপরেও তারা সরকার গঠন করেছে। আমার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, মানে ওই আপনার বক্তব্যের প্রেক্ষিতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন যদি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যদি বেরিয়ে আসেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন, এটা আপনার বিশ্বাস বা ধারণা? সেক্ষেত্রে নরেন্দ্র মোদী আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী বা এনডিএ আগামী 5 বছরের জন্য সরকারে থাকবে, এটা আপনারা এক প্রকার নিশ্চিত তাহলে? দেখুন, রাজনীতিতে তো অ্যাবসলিউট টার্মে কোনো কথা বলা যায় না, কখনোই বলা যায় না। অ্যাবসলিউট টার্মে কি ঘটবে তা বলবার মতো ভবিষ্যৎ বক্তা রাজনীতিতে কেউ নেই। কিন্তু সাধারণভাবে এটাই সত্য যে মোদি বিপদে পড়লে মমতা সাহায্য করেন, মমতা বিপদে পড়লে মোদি সাহায্য করেন। দেখুন, আম মিষ্টি পাঠানোগুলো স্বাভাবিক সৌজন্য, কিন্তু আপনি বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর কাছে রাজ্যের দাবি নিয়ে আলোচনায় গেলেন, কোনো অফিসার নেই, সঙ্গে একটা কাগজ নেই, কী দাবি উত্থাপন করবেন তা নেই, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো অফিসার নেই, দেশের সরকারের কাছে রাজ্য কি পাবে না পাবে তার কোনো লিস্ট নেই, দুজনে মিলে রাজ্যের দেনা পাওনা নিয়ে আলোচনা করলেন। বিশ্বাসযোগ্য? অন্য সাংসদরা তো ছিলেন, অন্য সাংসদরা পরে ঢুকেছিলেন, তার আগে মোদি মমতার একক আলোচনা হয়েছে, তারা পরে ঢুকেছিলেন। আর সাংসদদের কাজ নাকি, এটা তো অফিসারদের কাজ। অর্থ দপ্তরের সচিব জানবে কি পাওনা আছে দিল্লির সরকারের কাছ থেকে। সে তো এককভাবে যে মিটিং, সেটা তো আপনাদের কেরালার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়েছিল। সেটা কি রাজ্যের দাবি নিয়ে? সে তো রাজ্যের দাবি নিয়েছিল না। রাজ্যের দাবি নিয়ে কেরালার মুখ্যমন্ত্রী একা একা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন না তো। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে একা একা কথা বলতেই পারেন, 1000 বার বলতে পারেন। আমি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একা একা কথা বলতে পারি, কিন্তু আমি বরানগরের জন্য কিছু দাবি নিয়ে যাব, তাহলে কি কি দাবি তার কাগজপত্র থাকবে তো। কোন দাবিটা পূরণ করতে হলে রাজ্য সরকারকে কত অর্থ ব্যয় করতে হবে তার পরিকল্পনা থাকবে তো। কোন দাবিটা কোন দপ্তর দিয়ে পূরণ করবার জন্য দাবি জানাচ্ছি সেটার তালিকা থাকবে তো। একদমই। আর এখানে দাঁড়িয়ে আমার পরের প্রশ্ন থাকবে, আমরা সংক্ষেপে শেষ করব, যেহেতু আপনার 10 মিনিটের মতো সময় চেয়েছিলাম আমরা। তো পরের প্রশ্ন হচ্ছে, এই যে বিজেপি ক্ষমতায় আসলো বা এনডিএ ক্ষমতায় আসলো, সেখানে দাঁড়িয়ে জোট নির্ভরতা তার সঙ্গে রয়েছে। আগামী দিনে কি এই যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সমর্থনের উপর ভিত্তি করে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় থাকতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে ধর্মনিরপেক্ষতার কথা আপনারা বলছেন, যে বিজেপি এই বিষয়টা মেরুকরণ সব থেকে বেশি করে আসছে, সেটা এবার থেকে কমবে না বাড়তে পারে? দেখুন, আবার বলছি, অ্যাবসলিউট টার্মে কিছু বলা সম্ভব না। তবে সাধারণভাবে তেলেগু দেশমের পক্ষে তার রাজ্যের যা কম্পোজিশন, তাতে তার পক্ষে মেরুকরণের রাজনীতির পক্ষ অবলম্বন করা কঠিন। একইভাবে এটা নীতিশ কুমারের পক্ষেও কঠিন। সুতরাং নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু এই সরকারের উগ্র হিন্দুত্ববাদী কার্যকলাপের ক্ষেত্রে একটা সেফটি ভালভ হিসাবে কাজ করবার চেষ্টা করতে পারে। কতদূর করবে আমি জানি না। কোন প্যাকেজে কে সন্তুষ্ট হয়ে কোনো কিছুই বলবো না শপথ নিয়ে নেবে আমি জানি না, কিন্তু সাধারণভাবে এই কথাটা বলা যায় যে এই দুজনের রাজ্যের যা কম্পোজিশন, রাজনীতির যা অতীত, তাতে অন্তত ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বা উগ্র মুসলিম বিরোধিতার প্রশ্নে একটা সেফটি ভালভের ভূমিকায় তারা অবতীর্ণ হতে পারেন। এ সম্ভাবনাটাকেও উড়িয়ে দেওয়া যায় না। বেশ, আমরা শেষ করব, কিন্তু শেষ প্রশ্ন হিসেবে রাখবো, সামনেই আরও 4টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।
এক্ষেত্রে সাধারণ মানুষ যেহেতু একটা নির্বাচন গেল, সেখানে বামেদের আসন সংখ্যা বা তাদের শূন্য থেকে ফিরে আসা সম্ভব হয় না। আগামী দিনে কি আপনারা আশাবাদী যে সাধারণ মানুষ আপনাদের পক্ষে রায় দেবে? দেখুন, রাজনীতিতে সবসময় আশাবাদী হতে হয়। রাজনীতিতে হতাশাবাদীদের কোনো জায়গা নেই। সুতরাং সবসময় আশাবাদী যে আমাদের প্রতি মানুষের সমর্থন বাড়বে। সেই সমর্থন আসন জেতার জায়গায় পর্যন্ত পৌঁছবে কি পৌঁছবে না, এরকম কোনো জ্যোতিষচর্চা তো করে ভোট লড়া যায় না, কিন্তু মানুষের সমর্থন বাড়বে এই প্রত্যাশা নিয়েই আমরা নির্বাচনে অংশ নেব এবং এই প্রত্যাশা নিয়েই আমরা নির্বাচন লড়ব। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।